আমরা প্রসেসর নিয়ে আলোচনা করব। গত ক্লাসে ভাইয়া আমরা মাদারবোর্ড নিয়ে আলোচনা করছিলাম না? সবাই হাত জি নামান। হাত নামিয়ে ফেলবো। খুব মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্নগুলো করবেন। হাত নামিয়ে ফেলেন সবাই। মাত্র 10 জন ক্লাসে হাজির, অথচ প্রত্যেক ক্লাসে বলি। আচ্ছা, আমি কালকে পরশু এই সপ্তাহের পরের সপ্তাহে আমি খুব কঠোর হব। যারা রেগুলার ক্লাস করবে না তাদেরকে হচ্ছে আমরা ক্লাসে রাখবো না, কারণ এটা তার মামু বাড়ি না যে ইচ্ছা মতো আসলাম চলে গেলাম, আসলাম চলে গেলাম। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আপনাদের এই করার জন্য আমাদের কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়, সব কিছু মেনটেন করে এই টাইমটা খালি রাখতে হয়, অনেক কাজ ফালাইতে আগে ক্লাসটা করাইতে হয়, যেহেতু আপনাদের সময় দেওয়া। আমার কথা কি স্পষ্ট শোনা যায়? জি ভাইয়া শোনা যাচ্ছে। আর আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে? স্ক্রিন কি দেখা যায়? জি স্যার। জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, তো গত ক্লাসে আমরা মাদারবোর্ড সম্পর্কে আলোচনা করছিলাম, তাই না? মাদারবোর্ডের বিভিন্ন পোর্ট সম্পর্কে। তো এর পরের থেকে আপনাদের হোমওয়ার্কটা নেওয়ার জন্য আমি একটা সফটওয়্যার বানানোর চিন্তা ভাবনা করছি, যেখান থেকে আমি সহজেই বুঝতে পারবো না এই হোমওয়ার্ক জমা দিয়েছেন কে দেন নাই, সব ফিল্টার করে ফেলতে পারবো। আপনারা যেরকম, আপনাদের সাথে আমি ওইভাবে আপনাদের কাছ থেকে হিসাব নিকাশ নেব, হোমওয়ার্ক জমা দিয়েছেন কিনা। এখন তো দেন অনেকটা হয়তো বা গ্যাপে গোপে পারি না, আবার এতগুলা স্টুডেন্টের মধ্যে হচ্ছে একটা একটা করে হিসাব নিতে গেলে ক্লাসের টাইম চলে যায়। আচ্ছা, এবার আসি আমরা প্রসেসরে। প্রসেসর জিনিসটা কি? প্রসেসর হচ্ছে, প্রসেসরকে আমরা সাধারণত সিপিইউ বলি। প্রসেসর শব্দের অর্থ কি? প্রক্রিয়াকরণ। সিপিইউ ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে বিভিন্ন কাজ করার জন্য বলি বা নির্দেশনা দিই। তো নির্দেশনা, আপনার কাছ থেকে নির্দেশনাটা নেওয়া, সেটাকে যথাযথভাবে পালন করে সেই নির্দেশনাটা প্রসেস করা এবং সেটার ফলাফলটা আউটপুট ডিভাইসের মাধ্যমে আপনাকে দেওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে সেই হচ্ছে প্রসেসর। বুঝতে পারছি? প্রসেসরকে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বলা হয়। আমরা অনেকে এটাকে সিপিইউ নামে ডাকি, কিন্তু ভুলভাবে আমরা অনেকে কম্পিউটারের যে বাক্সটা আছে বা যে পিসি, পিসি মানে কি? পার্সোনাল কম্পিউটার। ওইটা টোটালটাই একটা কম্পিউটার, মূলত কম্পিউটারটাই ওইটা। আর বাহিরে যেগুলো থাকে এগুলো হচ্ছে যন্ত্রাংশ, যেমন মনিটর, কিবোর্ড, মাউস, এগুলো হচ্ছে। ভাইয়া কথায় প্রবলেম হচ্ছে। সেই প্রসেসরকে হচ্ছে সিপিইউ বলা হয়। তো এইটা হচ্ছে প্রসেসরের উপরের দিক, আর এটা হচ্ছে প্রসেসরের নিচের দিক। আর উপরের দিক এইরকম আছে, নিচের দিক এইরকমও আছে আবার। এটা হচ্ছে পিনলেস, এটা হচ্ছে এখানে পিন না, এখানে হচ্ছে সমান থাকে, পিন থাকে হচ্ছে প্রসেস ইসের মধ্যে, মাদারবোর্ডের প্রসেসরের যে স্লট আছে সেই স্লটে। আর এইটার ব্যাপারে আবার হচ্ছে উল্টা, এটা প্রসেসরের মধ্যে এরকম কাটা কাটা থাকে, আর মাদারবোর্ডের মধ্যে যে প্রসেসরের যে স্লটটা আছে এই স্লটের ভিতরে ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে, এই ছিদ্র ছিদ্রের মধ্যে এগুলা বসে যায়। এখানে দেখেন এই হুক সিস্টেম আছে, যার কারণে এটা উল্টা ভাবে লাগানো সম্ভব না, এটাকে সঠিকভাবেই লাগাইতে হবে। উল্টা ভাবে প্রসেসর উল্টা প্রসেসর না, কম্পিউটারের কোনো যন্ত্রাংশই উল্টা ভাবে চাইলেও আপনি লাগাইতে পারবেন না। তো এখানে আপনার কোনো ভয় নেই, সঠিকভাবেই লাগাইতে হবে প্রসেসরকে। তো ইন্টেলের প্রসেসরগুলো বেসিক্যালি এরকম হয়, আর রাইজেনের প্রসেসরগুলো বেসিক্যালি এরকম হয়। আমরা বাজারে যে প্রসেসরগুলো পাওয়া যায় পার্সোনাল কম্পিউটারের জন্য, এই দুইটা ব্র্যান্ডে সবচেয়ে বেশি, সব জায়গায় এই দুইটা ব্র্যান্ডের প্রসেসরই পাওয়া যায়, সেটা হচ্ছে ইন্টেল এবং রাইজেন। বাহিরে যেগুলো অন্যান্য যেগুলো আছে সেগুলো সচরাচর পার্সোনাল কম্পিউটারের জন্য ব্যবহার করা হয় না, হইলেও খুব কম। আচ্ছা, এরপর আসি প্রসেসরটা কি, মানে প্রসেসরের মূল উপাদানটা কি, একটা প্রসেসরে কি কি গুণে গুণান্বিত থাকে, একটা প্রসেসরের গুণ কি কি জিনিসের উপরে ডিপেন্ড করে।
প্রথম হচ্ছে এটার কোর সংখ্যা কত সেটার উপরে ডিপেন্ড করে, তারপর হচ্ছে কতটা থ্রেড আছে সেটার উপরে ডিপেন্ড করে, ক্লক স্পিডের উপরে ডিপেন্ড করে, ক্যাশের উপরে ডিপেন্ড করে এবং পাওয়ার কনজাম্পশনের উপরে ডিপেন্ড করে। কোর জিনিসটা কি? কোর হচ্ছে একটা প্রসেসরের একাধিক মানে এক একটা ইউনিট। একটা প্রসেসরে কয়টা কোর থাকবে সেটা প্রসেসরের কনফিগারেশনে দেওয়া থাকে। কোনোটা কোর থাকে 2টা, কোনোটায় 4টা, কোনোটায় 6টা, এরকম। এখন আমি এটাকে একটা বিল্ডিং এর সাথে অনেক সময় তুলনা করি। একটা বিল্ডিং কে যদি একটা প্রসেসর ধরি, তাহলে হচ্ছে একটা বিল্ডিং এ যেরকম 2 তলা, 3 তলা, 4 তলা এরকম হয়, এক একটা কোর হচ্ছে এরকম আলাদা আলাদা এক একটা ইউনিট। বুঝতে পারছি? এরপর হচ্ছে থ্রেড। থ্রেড হচ্ছে এক একটা কোরের ভিতরে কতগুলো ভার্চুয়াল কোর থাকে বা কতগুলো কাজ করা যায়, সেটা হচ্ছে এক একটা থ্রেড। মানে হচ্ছে এক একটা ইউনিটে কতগুলো রুম আছে, এইরকম একটা মানে উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারেন যে থ্রেড জিনিসটা কি, যে এক একটা কোরের ভিতরে একসাথে কতগুলো কাজ করা যায়, এটাই হচ্ছে থ্রেড। এখন কাজগুলো কত স্পিডে করা যায় সেটা হচ্ছে গিগাহার্টজ বা ক্লক স্পিড। এটা বেসিক্যালি 1.6 থেকে শুরু করে 4.00 পর্যন্ত গিগাহার্টজ পর্যন্ত হয় প্রত্যেকটা প্রসেসর, এটা লেখা থাকে এটা ক্লক স্পিড কত। অর্থাৎ প্রতি সেকেন্ডে 1.6 মানে হচ্ছে 1.6 বিলিয়ন ডাটা একসাথে সে প্রসেস করতে পারে প্রতি সেকেন্ডে। 2.8 গিগাহার্টজ মানে হচ্ছে 2.8 বিলিয়ন ডাটা একসাথে সে প্রসেস করতে পারে। এটা হচ্ছে ক্লক স্পিড মেইনলি। ক্লক স্পিড যত বেশি হবে, কম্পিউটারের প্রসেসরের গতি তত বেশি হবে। থ্রেড যত বেশি থাকবে, কম্পিউটার অতগুলো অপশন নিয়ে একসাথে কাজ করতে পারবে। কোর যত বেশি থাকবে, কম্পিউটার ততগুলো আলাদা আলাদা ফাংশন নিয়ে কাজ করতে পারবে একসাথে। বুঝতে পারছি? এরপর হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরিটা হচ্ছে কম্পিউটার প্রসেসরের ভিতরে তো ডাটা নিতে হবে এবং ডাটা বের হইতে হবে। প্রসেসর ডাটা গ্রহণ করবে, সেটা প্রসেস করবে এবং সেটার আউটপুট দেবে। তো এই আউটপুট দেওয়ার জন্য ভাইয়া সাউন্ড আবার ফেরত শোনা যায় আমাকে? শোনা যাচ্ছিল না, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এরপর হচ্ছে পাওয়ার কনজাম্পশন বা টিডিপি। পাওয়ার কনজাম্পশনটা হচ্ছে এই প্রসেসর যে এই কাজগুলো করতেছে, সমস্ত কাজগুলো যদি একসাথে করে তাহলে সে সর্বোচ্চ কত ওয়াট খরচ করে। কোন কোন প্রসেসর আছে 60 ওয়াট, 70 ওয়াট, 30 ওয়াট, 40 ওয়াট, এরকম প্রসেসরের গায়ে লেখা থাকে। মোট কথা হচ্ছে এখানে যে 5টা অংশ দেখছেন, এই 5টা অংশের উপরে ভিত্তি করেই একটা প্রসেসরের কনফিগারেশন ডিপেন্ড করে। এর মধ্যে দেখা যাচ্ছে যে একই মডেলের প্রসেসর, সাপোজ কোরাই 3 প্রসেসর হইতে পারে, কোরাই 5 এর প্রসেসর হইতে পারে, একই প্রসেসরের ভিতরে এই এই যে 5টা ভেরিয়েশন, এক একটা ভেরিয়েশন আবার আলাদা আলাদা থাকতে পারে। যেমন কোর আলাদা থাকতে পারে, সবই কোরাই 5, আবার থ্রেড আলাদা থাকতে পারে, ক্লক স্পিড আলাদা থাকতে পারে, ক্যাশ স্পিড আলাদা থাকতে পারে। প্রতি বছর বছর এগুলো আপডেট হইতে থাকে, কখনো কোর আপডেট হয়, কখনো থ্রেড আপডেট হয়, কখনো ক্লক স্পিড আপডেট হয়। তো দেখা যাচ্ছে যে কোরাই 5 এরই একটা প্রসেসরেরই অনেকগুলো ভেরিয়েশন পাওয়া যায়। এখানে এই যে 5টা ভেরিয়েশন, এই 5টা ভেরিয়েশন তো আছেই, এরপরে আবার এটা জেনারেশনের উপরে ভিত্তি করেও হচ্ছে এটার দাম বা এটার মান ডিপেন্ড করে। অর্থাৎ জেনারেশন যত বাড়তে থাকে তখন এই যে এগুলার, এই যে এখানের যে এগুলা আছে, এখানের যে ফাংশন গুলা আছে, এগুলা বাড়তে থাকে। দেখা যাচ্ছে কোরাই 7 এর, কোরাই 5 এর 6 জেনারেশনের যে প্রসেসর আছে তার ভিতরে এখানের এই যে 5টা কনফিগার আছে, এই 5টা কনফিগারেশন থাকে। 8 জেনারেশনে আবার অনেক কিছু বেশি থাকে। এরকম করে জেনারেশন যত সামনে আগাইতে থাকে, এই কোর, থ্রেড, তারপরে ক্লক স্পিড, ক্যাশ, পাওয়ার কনজাম্পশন, এগুলা হচ্ছে আপডেট হইতে থাকে। বুঝতে পারছি? তো আমাদের যে প্রসেসর গুলা পাওয়া যায়, এই প্রসেসর গুলা আসলে ভেরিয়েশনটা কি কি হয়। ডেস্কটপে যে আমরা প্রসেসর গুলা ব্যবহার করি, এখানে কয়েকটা দেওয়া আছে মাত্র। যেমন ইন্টেলের যে প্রসেসর গুলা আছে সেগুলো হচ্ছে কোরাই 3, কোরাই 5, কোরাই 7, এছাড়াও কোরাই 9 আছে, ডুয়েল কোর আছে, হ্যাঁ। তারপর হচ্ছে কোর টু ডু, পেন্টিয়াম, পেন্টিয়াম 3, পেন্টিয়াম 4, এরকম বিভিন্ন ভেরিয়েশন আছে। তবে বর্তমানে হচ্ছে
ডুয়েল কোর বা কোরাই 3 দিয়ে শুরু করে, কোরাই 3, কোরাই 5 বা কোরাই 7 দিয়ে মানুষ হচ্ছে পার্সোনাল বা ঘরে বাসা বাড়িতে যে কম্পিউটার ব্যবহার করি সেগুলা বানায়। যদি কেউ রাইজেনের প্রসেসর ব্যবহার করে সেক্ষেত্রে রাইজেন 5, রাইজেন 7 ইত্যাদি ইত্যাদি প্রসেসর হয়। সেম ভাবে যদি এগুলা ল্যাপটপের জন্য ব্যবহার করি, ল্যাপটপে বা কম্পিউটারের জন্য যেগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে ইউএস সিরিজ। ল্যাপটপের প্রসেসর আর কম্পিউটার প্রসেসরের মধ্যে কিছু তফাৎ বা পার্থক্য আছে। একই মডেলের হইতে পারে কিন্তু ল্যাপটপে একই মডেলের ল্যাপটপের প্রসেসরে পাওয়ার কনজাম্পশন এই পাওয়ার সেভিং বেশি, মানে হচ্ছে ল্যাপটপ খুব কম ভাইয়া এইগুলা মোবাইল এবং ল্যাপটপের যে প্রসেসর গুলো এগুলা হচ্ছে মাদারবোর্ডের সাথে ফিক্স করে লাগানো থাকে, কিন্তু ডেস্কটপের গুলা আলাদা থাকে। যার কারণে হচ্ছে মোবাইল বা ল্যাপটপের প্রসেসরের সমস্যা হলে এটা সচরাচর চেঞ্জ করা যায় না, চেঞ্জ করতে গেলেও ভালো টেকনিশিয়ান লাগে। কিন্তু ডেস্কটপের প্রসেসর চেঞ্জ করতে আমরা সবাই একটু চেষ্টা করলে যে কেউ ডেস্কটপের প্রসেসর চেঞ্জ করতে পারবে। এই একটা প্লাস, এটাও একটা প্লাস পয়েন্ট যে ল্যাপটপ কিনবেন না ডেস্কটপ কিনবেন, কারণ ল্যাপটপে কোনো একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটা সার্ভিসিং করা বা সেটা ঠিক করার জন্য মেলা ঝামেলা এবং টেকনিশিয়ানের কাছে না যেয়ে পারা যায় না, কিন্তু ডেস্কটপে বেসিক্যালি নিজে নিজেই সমস্যা সমাধান করা যায়। বুঝতে পারছি? আচ্ছা, এরপর একটা হাই কনফিগারেশনের যে প্রসেসর গুলো আছে এগুলো হচ্ছে সার্ভার পিসিতে ব্যবহার করা হয়, আর হচ্ছে মোবাইল পিসিতে, মোবাইলের জন্য যে প্রসেসর ব্যবহার করা হয় এগুলো হচ্ছে স্ন্যাপড্রাগন, তারপর হচ্ছে মিডিয়াটেক, আপনারা হয়তো অনেকে নাম শুনছেন। এই স্ন্যাপড্রাগন এবং মিডিয়াটেক এই প্রসেসর গুলো হচ্ছে মোবাইলের জন্য ব্যবহার করা হয়। এরপর আসি প্রসেসরের প্রজন্ম। আমি একটু আগেও বলছি প্রসেসরের প্রজন্ম হচ্ছে 4th জেনারেশন, 5 জেনারেশন, 6 জেনারেশন, এরকম জেনারেশন ভাগ করা থাকে, এটাও প্রসেসরের কনফিগারেশনে দেওয়া থাকে। একই প্রসেসর কোরাই 5 এর যদি 5 জেনারেশন হয় বা 6 জেনারেশন হয়, অবশ্যই 5 জেনারেশন থেকে 6 জেনারেশনে অনেক বেশি পাওয়া যাবে, সুবিধা বেশি পাওয়া যাবে এবং এটার সার্ভিসও ভালো পাওয়া যাবে। জেনারেশন যত বেশি হবে প্রসেসরের দাম, মান সবকিছুই বাড়তি হয়। বুঝতে পারছি? এএমডি এর ক্ষেত্রে ওই যে জেনারেশন ভেদে রাইজেন 3, 5, 7, 9 এরকম হয়। আচ্ছা, এখন আপনাদেরকে আমি একটা প্রসেসর ধরে সেই প্রসেসরের যে কনফিগারেশন আছে সেই কনফিগারেশন নিয়ে একটু আলোচনা করি। যেমন আমি শুরুতেই বলছিলাম যে কোরাই 5 এর 8 জেনারেশনের প্রসেসরেরই আবার মেলা ভেরিয়েশন থাকতে পারে। আচ্ছা, এবার কোরাই 5 এর 8 জেনারেশনের একটা প্রসেসর নিয়ে একটু আলোচনা করি যে 8 জেনারেশনের কোরাই 5 এর একটা প্রসেসরে বেসিক্যালি কি কি থাকে। প্রজন্ম 8 জেনারেশন, ঠিক আছে, কোড নেম কাবিলেক আর আর হচ্ছে কফিলেক। তো যদি কোড নেম কাবিলেক আর থাকে তাহলে হচ্ছে সেটা ল্যাপটপের প্রসেসর, আর কফিলেক থাকলে সেটা হচ্ছে ডেস্কটপের প্রসেসর। প্রসেসর দেখলেই বুঝতে পারবেন, এছাড়াও প্রসেসরের প্রিন্টিং এগুলা দেখেও বোঝা যায় যেটা ল্যাপটপের প্রসেসর নাকি ডেস্কটপের প্রসেসর। তারপর এটা বাজারে আসে 2017 সালে। কোর দেখেন, এই 8 প্রজন্মের কোরাই 5 এর এই কোনটায় কোর ছিল হচ্ছে 4 থেকে 6 কোর, আবার এর আগে ছিল হচ্ছে 2 থেকে 4 কোর। একই প্রজন্ম একই প্রসেসর, অথচ এটা কিন্তু এই কোন সময় ছিল হচ্ছে 2 থেকে 4 কোর, এটা আপডেট করে আবার 4 থেকে 6 কোর হয়েছে, কিন্তু মডেলও একই রয়েছে, প্রজন্ম একই আছে। থ্রেড আগে ছিল হচ্ছে থ্রেড হচ্ছে আগে 8 থ্রেড সমর্থন করতো না, কিন্তু আপডেট যেটা সেটা হচ্ছে 8 থ্রেড সমর্থন করে। নাম একই, কোরাই 5 8 প্রজন্ম। তারপর হচ্ছে গতি, গতি মনে করেন আগে ছিল 1.6 থেকে শুরু করে এখন এটা আপডেট হইতে হইতে 4.0 গিগাহার্টজ পর্যন্ত হয়েছে, স্পিড এতটাই বাড়ছে, কিন্তু প্রসেসরের নাম সেই কোরাই 8, কোরাই 5 8 জেনারেশন। এজন্য আপনারা যখন প্রসেসর কিনবেন তখন এই সবগুলা ভ্যালু দেখে নেবেন যে এটার কোর কত, থ্রেড কত, এটার গতি কত, এটার ক্যাশ মেমোরি কত। কারণ এই ক্যাশ এইটা কম বেশি হওয়ার কারণে একই কোরাই 5 8 জেনারেশনের একটা প্রসেসর কিনা আপনার কাছ থেকে এক দোকানদার কইছে 8,000 টাকা আর এক দোকানদার কইছে 6,000 টাকা। এখন আপনি হয়তো বা মনে করতে পারেন যে যে 6,000 টাকা কইছে সে মনে হয় আমার জিতাইছে, যে 8,000 টাকা সে মনে হয় আমার খুব ঠগাইছে।
অথচ আপনি যদি এই জিনিসগুলো বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে যে 6 চাইছে সে কেন 6 চাইছে, আর যে 8 চাইছে কে কেন 8 চাইছে। আমরা কিন্তু ম্যাক্সিমাম মানুষ এই জিনিসটা বুঝি না, যে সেও আপনারে বুঝাই দিল যে এটাও কোরাই 5 এর 8 জেনারেশন, এটাও কোরাই 5 এর 8 জেনারেশন, কিন্তু এই মাঝখানে ভিতরে যে গোমর আছে এই গোমরটা যদি আপনি না জানেন না বুঝেন তাহলে কিন্তু আপনাকে ঠকানো খুবই সহজ। যেমন এই যে আজকে বিকালবেলা আমার কাছে একজন একটা কম্পিউটার নিয়ে আসছে, সে হচ্ছে 39,000 টাকা দিয়ে একটা কম্পিউটার কিনেছে, অথচ আজকে আমি এটাকে সার্ভিসিং করে দিছি। অথচ আমি এই গত সপ্তাহে বলছিলাম না আপনাদেরকে, আমি একজনের জন্য একটা কম্পিউটার কিনে দিয়েছি, 35-36 হাজার টাকা খরচ হয়েছে, অথচ ওইটার থেকে অনেক হাই কনফিগারেশনের মানে কম্পিউটার আমি এনে দিছি। আমি সবকিছু বুঝি দেখে আমাকে ঠকাইতে পারে না। আর ওই লোক যা চাইছে তাই দিয়ে দিছে, 40 যাই বলছে যে 40,000 টাকা বাজেট, সে 40,000 টাকা দিয়ে কম্পিউটার বানাইয়ে 1,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিছে। এও খুশি, হ্যাঁ খুশি, কিন্তু আসলে তো এটাও ই দিছিল আপনার কোরাই 5 এর 8 জেনারেশনে দিছিল, কিন্তু অন্যান্য যে এইগুলা যেমন কোর, থ্রেড, তারপরে গতি এগুলো কম ছিল। বুঝতে পারছেন, এইভাবে মূলত আমরা ঠকি। আচ্ছা, ইন্টিগ্রেট গ্রাফিক্স হচ্ছে 620, আর হচ্ছে ব্যবহার হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ এই ব্যবহার করা যায়। ক্যাশ মেমোরি কোনোটায় 6 মেগাবাইট ছিল, কোনোটায় 7 মেগাবাইট, কোনোটায় 8, এরকম শেষ পর্যন্ত 9 মেগাবাইট পর্যন্ত এটা আপডেটেড হয়েছে। আচ্ছা, তাইলে আমরা প্রসেসর সম্পর্কে কি মোটামুটি ধারণা পাইছি? জি ভাইয়া পাইছি। জি প্রসেসর প্রসেসর সম্পর্কে বুঝেন নাই বা প্রসেসর সম্পর্কে কি কারো কোনো প্রশ্ন আছে? স্যার এখানে যেগুলো আছে এগুলো কি হাই জেনারেশনের? জেনারেশনের তো আর কোনো হাই আর লো নেই। এখন লেটেস্ট আমরা যে কম্পিউটার গুলা বানাই বা এখন বর্তমান প্রজন্মের সাথে যেসব কম্পিউটার গুলা চলে আর কি, সেই প্রজন্মের কম্পিউটার নিয়েই আমি বেসিক্যালি আলোচনা করছি। যেগুলো ব্যাকডেটেড সেগুলো তো চলেই গেছে, আবার যেগুলো অতিরিক্ত আপডেটেড সেগুলো আমাদের কাছে আস্তে আস্তে এখন অনেক সময় আছে। এজন্য যেগুলো আমরা সচরাচর ব্যবহার করি সেই প্রসেসর নিয়েই আলোচনা করছি। এবং কোরাই 3 হোক, 5 হোক, 7 হোক, সমস্ত প্রসেসরেরই কনফিগারেশন সিস্টেম এরকমই। জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমরা প্রসেসর সম্পর্কে বুঝলাম। এবার আপনাদের হোমওয়ার্কটাকে সেটা একটু বুঝে নেন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে প্রসেসরের কি কি গুণাগুণ দিয়ে একটা প্রসেসর তৈরি হয় সেটা আপনারা সুন্দর করে ব্যাখ্যা করবেন, প্রত্যেকে নিজের মতো করে। একজনেরটা আর একজনে কপি করতে পারবেন না। আমি একটা প্রসেসরকে কিভাবে চিনবো, একটা প্রসেসরের কি কি দেখা তারপরে আমি ডিসাইড করব যে এই প্রসেসরটা নেব কি নেব না। যেমন ওই যে শুরুতে 5টা জিনিস বললাম না, কোর, থ্রেড, ক্যাশ, পাওয়ার কনজাম্পশন, এগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমরা এটা একটা প্রসেসরকে চেনার জন্য এটার গুণ কি কি সেটা সুন্দর করে ব্যাখ্যা করবেন। আর হচ্ছে কিছুক্ষণ পরে আমরা মেমোরি সম্পর্কে আলোচনা করব। মেমোরির হচ্ছে স্থায়ী মেমোরি কি, অস্থায়ী মেমোরি কি, আর মেমোরির স্পেসিফিকেশনটা কি, সেটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক থাকবে। স্পেসিফিকেশন বলতে মেমোরিতে কত মেগাবাইটে কত গিগাবাইট, কত গিগাবাইটে কত টেরাবাইট, এই জিনিসটা হচ্ছে আপনাদের মুখস্থ বলতেও হবে, পাশাপাশি হচ্ছে হোমওয়ার্কে এটা সাবমিট করবেন। তাহলে আমরা আবার একটু ক্লাসে চলে যাই, আমরা আবার একটু স্লাইডে চলে যাই। এখানে দেখেন মেমোরি কার্ড সম্পর্কে ধারণা। আমরা কম্পিউটারে যে মেমোরি ব্যবহার করি, মেমোরি কি স্টোরেজ, যেখানে ডাটা সংরক্ষণ করে রাখা হয়। এই যে ডাটা সংরক্ষণ করে রাখা হয় এই মেমোরিকে বেসিক্যালি আমরা দুই ভাগে বিভক্ত করি। কয় ভাগে বিভক্ত করি? দুই ভাগে। দুই ভাগে, স্থায়ী এবং অস্থায়ী। স্থায়ী মেমোরি আর একটা হচ্ছে কি অস্থায়ী মেমোরি। স্থায়ী মেমোরির উদাহরণ দেই তাহলে হচ্ছে রম, হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, সিডি, ডিভিডি, এসডি কার্ড, এসএসডি কার্ড ইত্যাদি হচ্ছে আমাদের স্থায়ী মেমোরি। এই মেমোরির মধ্যে কোনো কিছু রাখলে যতক্ষণ পর্যন্ত আমরা ডিলিট না করব ততক্ষণ পর্যন্ত এটা ডিলিট হবে না। স্থায়ী মেমোরি হচ্ছে আবার একটু দুই ধরনের হয়। স্থায়ী মেমোরির একটা হচ্ছে যেটা রিড রাইট দুইটাই করা যায়, মানে আমি চাইলে আমি এটার মধ্যে কোনো কিছু রাখতে পারি, আবার চাইলে এটার মধ্যে কোনো কিছু ডিলিট করতে পারি। এটা হচ্ছে হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ এগুলা। আর আরেকটা হচ্ছে শুধুমাত্র রাইট করা যায় কিন্তু পরবর্তীতে সেটা ডিলিট করা যায় না, সেগুলো হচ্ছে রম, তারপর হচ্ছে সিডি, ডিভিডি,
এগুলা একবার যদি আপনি রিড করে ফেলেন বা একবার যদি আপনি এটার মধ্যে কিছু লোড করে ফেলেন, তখন এটার থেকে ডিলিট করা যায় না বা এটা রিরাইট করা যায় না, এটা কারেকশনও করা যায় না। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে সিডি, ডিভিডি এবং রম। আর হার্ড ড্রাইভ, পেন ড্রাইভ, এসডি কার্ড, এসএসডি কার্ড, এগুলো হচ্ছে ইচ্ছা মতো চাইলে আমরা এটার মধ্যে কোনো কিছু রাখতে পারি, ডিলিট করতে পারি, সবকিছুই করতে পারি। আচ্ছা, এসডি কার্ড কাকে বলে কেউ কি বলতে পারবেন আমাকে একটু? জি না স্যার। মেমোরি কার্ড। হ্যাঁ, মেমোরি কার্ড। মেমোরি কার্ড বলতে কি ফোনে যে আমরা মেমোরি কার্ডটা ব্যবহার করি, ছোট মাইক্রো এসডি কার্ড বলে এটাকে অনেক সময়, ওইটা হচ্ছে এসডি কার্ড বলে। আচ্ছা, আর একটা হচ্ছে কি অস্থায়ী মেমোরি। অস্থায়ী মেমোরিটা হচ্ছে ক্যাশ মেমোরি। ক্যাশ মেমোরি বলতে এই যে কিছুক্ষণ আগে দেখছি না আমরা প্রসেসরে ক্যাশ মেমোরি থাকে, ক্যাশ মেমোরিটা হচ্ছে অস্থায়ী। ক্যাশ মেমোরির কাজ হচ্ছে প্রসেসরের ভিতরে ডাটা ঢুকাই দেওয়া। তো প্রসেসরের ভিতরে যে ডাটা ঢুকাই দিছে, এটা হচ্ছে যখন প্রসেসর কাজ করে ততক্ষণ পর্যন্তই। যখন প্রসেসর বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়, তখন এটার মানে এটা ক্লিয়ার হয়ে যায়, এটা খালি হয়ে যায়। আর র্যামের ভিতরেও যখন আমরা কোনো কাজ করি, আমরা কম্পিউটার অন থাকা অবস্থায় যে সকল প্রোগ্রাম অন করি এবং প্রোগ্রাম অন করার পরে যে সকল কাজ করি, এগুলো সবই বেসিক্যালি র্যামের উপরে থাকে। আপনার র্যাম যত বড় থাকবে, বেশি থাকবে, আপনি ততগুলো বেশি পরিমাণে সফটওয়্যার বা বেশি পরিমাণে অ্যাপ্লিকেশন একসাথে ওপেন করে আপনি কাজ করতে পারবেন। আপনার র্যাম যদি ছোট থাকে এবং একসাথে যদি আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন অন করেন, তাহলে হবে কি আপনি ওইগুলা মানে আপনার কম্পিউটারটা হ্যাং হয়ে যাবে, আপনি কিন্তু তখন সঠিকভাবে কাজ করতে পারবেন না। এবং কম্পিউটার যদি অফ করা হয়, ধরেন আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কিছু লিখতেছেন, আপনি 5 পৃষ্ঠা লিখছেন মাইক্রোসফট ওয়ার্ডে, লেখার পরে আপনি সেভ করেন না, সেভ যতক্ষণ পর্যন্ত না করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সেটা র্যামের উপরেই থাকতেছে, র্যামের মধ্যেই থাকতেছে। যখন আপনি সেভ করবেন তখন সেটা যেয়ে এসডি কার্ডের মধ্যে থাকবে। এখন সেভ করার আগে যদি আপনার কারেন্ট চলে যায়, তাহলে কিন্তু আর আপনি এই ডকুমেন্টটা খুঁজে পাচ্ছেন না, কারণ এটা থাকে যেহেতু র্যামের মধ্যে। আর র্যাম যেহেতু সাইলেন্ট করেন, সবাই মিউট করেন, এটা থাকে যেহেতু র্যামের মধ্যে, আর কারেন্ট চলে গেলে বা কম্পিউটার বন্ধ হয়ে গেলে যেহেতু র্যাম ক্লিন হয়ে যায় অটোমেটিক্যালি, সেই কারণে এটাকে আর আপনি খুঁজে পাবেন না। এজন্য আমরা যখন কাজ করব তখন বারবার সেভ করে রাখবো, বা অটো সেভ অপশন, এখন অটো সেভ অপশনের টেকনোলজি আছে, আমরা অটো সেভ অপশন দিয়ে আমাদের ডকুমেন্টগুলো সেভ করে রাখবো। তাহলে হচ্ছে আমাদের আর কম্পিউটার বন্ধ হয়ে গেলে, নষ্ট হয়ে গেল, আমরা যতটুকু কাজ করছি ততটুকু কাজ আমরা ফেরত পাবো। এই হচ্ছে র্যামের হিসাব আর কি। আচ্ছা, র্যামের আর একটা জিনিস একটু আপনাদেরকে একটু বলে দেই। আমরা যে র্যাম গুলা ব্যবহার করি, এই র্যাম গুলা বিভিন্ন সাইজের হয়, বেসিক্যালি 512 মেগাবাইট, 1 জিবি, 2 জিবি, 4 জিবি, 6 জিবি হয় না, 8 জিবি, 16 জিবি, 32 জিবি এবং 64 জিবি। তো বাজারে কিন্তু 10 জিবি বা 12 জিবি, 11 জিবির র্যাম পাওয়া যায় না, প্রত্যেকবার ডাবল হবে, 2, 4, 6, 8, সরি 2, 4, 8, 16, 32। এখন যদি আপনি আপনার মাদারবোর্ডে যদি দুইটা র্যাম ব্যবহার করার সিস্টেম থাকে, সেখানে আপনি একটা 4 জিবি একটা 2 জিবি ব্যবহার করে 6 জিবি বানাইতে পারেন। আবার দেখা যাচ্ছে একটা 8 জিবি আর একটা 2 জিবি ব্যবহার করে 10 জিবি, একটা 8 জিবি একটা 4 জিবি ব্যবহার করে 12 জিবি, এইভাবে আপনি র্যাম ব্যবহার করতে পারেন। তবে একটা মাদারবোর্ডে কত জিবি পর্যন্ত র্যাম সাপোর্ট করবে সেটাও একটা নির্দিষ্ট থাকে, অর্থাৎ আপনি চাইলে ইচ্ছা মতো র্যাম মাদারবোর্ডে ব্যবহার করতে পারবেন না, এই একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা র্যামের ডিডিআর সংখ্যা থাকে, অর্থাৎ এটা কি DDR2, DDR3 না DDR4 না DDR5, কোন মাদারবোর্ডে কোন ডিডিআর সাপোর্ট করবে সেটা মাদারবোর্ডে লেখা থাকে। তো যদি কোনো মাদারবোর্ডে DDR3 র্যাম সাপোর্ট করে, তাহলে সেই মাদারবোর্ডে কিন্তু DDR2 ও সাপোর্ট করবে না, DDR5 ও সাপোর্ট করবে না, 4 ও সাপোর্ট করবে না। ডিডিআর জিনিসটা হচ্ছে যে আপনার মাদারবোর্ডের যে এই র্যামের স্পিডটা কত, সেটা শর্টে আপনাদেরকে বোঝাচ্ছে, ডিটেইলস অত বোঝানোর দরকার নেই, কারণ ডিটেইলস বোঝাইতে গেলে আরো বেশি কাজ লেগে যাবে আর কি। আচ্ছা, এই হচ্ছে র্যামের ব্যাপার স্যাপার। আর আমি র্যামটাকে অনেক সময় উদাহরণ দেই হচ্ছে ভাতের হাড়ির সাথে উদাহরণ দেই অনেক সময়। কি জন্য? কারণ র্যামটা যত, ভাতের হাড়ি যত বড় হয়, আপনি একসাথে যেরকম অত বেশি পরিমাণে ভাত একসাথে রান্না করতে পারেন, ঠিক তেমনি ভাবে র্যাম যত বড় হবে আপনি অত বেশি পরিমাণে ডাটা একসাথে প্রসেস করতে পারবেন, একসাথে কাজ করতে পারবেন। তো একটা কম্পিউটারের স্পিড বেশি এবং কম হওয়ার জন্য র্যামের যেরকম অবদান আছে,
প্রসেসরেরও সেরকম অবদান আছে, মাদারবোর্ডেরও সেরকম অবদান আছে। তো এই তিনটা জিনিসের কম্বিনেশনেই হচ্ছে একটা কম্পিউটারের স্পিড বাড়ে বা কমে। আপনি যদি শুধু র্যাম বাড়ান, প্রসেসর না বাড়ান, তাহলে আপনি কিন্তু সামান্য স্পিড বাড়তে পারে, কিন্তু আহামরি স্পিড বাড়বে না। তো আপনার যদি কম্পিউটারের স্পিড বাড়াইতে হয় বা কম্পিউটারকে যদি আপডেট করতে হয়, তাহলে কিন্তু এই র্যাম, প্রসেসর এবং মাদারবোর্ড এই তিনটা জিনিসই বাড়াইতে হবে, এবং তিনটে একটার সাথে আরেকটা জড়িত। যার কারণে আপনি দেখা যাচ্ছে যদি আপডেটেড প্রসেসর লাগাইতে চান মাদারবোর্ডে, তাহলে আপডেটেড প্রসেসর কিন্তু আগের ব্যাকডেটেড মাদারবোর্ডে সাপোর্ট করবে না। এজন্য আপনাকে প্রসেসরের পাশাপাশি মাদারবোর্ডও পরিবর্তন করতে হবে, আবার মাদারবোর্ড আপডেট করলে র্যামেও পরিবর্তন করা লাগে। তো এই হচ্ছে মেইন কথা। আর যদি কেউ কম্পিউটার কিনেন, কি কম্পিউটার কিনবেন বা কেমন কনফিগারেশনের কম্পিউটার কিনবেন, এটা যদি এখনো বুঝতে সমস্যা হয়, পার্সোনালি আমাকে বললেন, আমি আপনাকে কনফিগার করে দিতে পারবো যে কোন কম্পিউটার কিনলে এবং কত টাকার মধ্যে আপনি কম্পিউটার কিনলে অল্পর মধ্যে আপনি খুব ভালো একটা কম্পিউটার পেতে পারেন, এবং আমার কাছে রেফারেন্স আছে, আপনি সেখান থেকেও কিনতে পারেন। আচ্ছা, এরপরে আসি মেমোরি কার্ডের। আমরা তখন মেমোরি কার্ডের ডিসক্রিপশন জানছি যে মেমোরি কার্ডটা কি, মেমোরি কার্ডের মধ্যে কি থাকে। এখন হচ্ছে আমরা মেমোরি কার্ডের হিসাব নিকাশটা একটু বুঝবো। মেমোরি কার্ডে একক হচ্ছে বিট, মেমোরি কার্ডের একক হচ্ছে বিট। আমরা যেরকম পদার্থ ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে যে অণু পরমাণু হয়, মেমোরি কার্ডেরটাও এটার অংশগুলো ছোট করতে করতে এটা বিটে যে ঠেকে আর কি, বিট থেকে শুরু। তো এক বিট সমান সমান কতটুকু স্পেস? আমরা কম্পিউটারে যদি একটা ডট লিখি এবং সেই ডটের সাইজ যদি হয় 1, মানে ফন্ট সাইজ যদি 1 হয়, আর কম্পিউটারে যদি একটা ডট লিখি, এই ডট লেখার কারণে কম্পিউটারে যতটুকু জায়গা খরচ হয়েছে, এই জায়গাটুকু বলা হচ্ছে 1 বিট। আর এরকম 8 বিট সমান সমান হচ্ছে 1 বাইট। আর 1024 বাইট সমান সমান হচ্ছে 1 কিলোবাইট। 1024 কিলোবাইট সমান সমান হচ্ছে 1 মেগাবাইট। 1024 মেগাবাইট সমান সমান 1 গিগাবাইট। 1024 গিগাবাইট সমান সমান 1 টেরাবাইট। 1024 টেরাবাইট সমান সমান 1 পেটাবাইট। 1024 পেটাবাইট সমান সমান 1 ইয়োটাবাইট। আর 1024 ইয়োটাবাইট সমান সমান 1 জেটাবাইট। 1 জেটাবাইটের হার্ড ডিস্ক নাই, পেটাবাইটেরও নাই, সর্বোচ্চ টেরাবাইট পর্যন্ত আছে, বাজারে পাওয়া যায়। 1 টেরাবাইট, 2 টেরাবাইট, 4 টেরাবাইট পর্যন্ত এরকম পাওয়া যায়, হার্ড ডিস্ক বাজারে পাওয়া যায়। তবে পেটাবাইট বা ইয়োটাবাইটের হিসাবটা হচ্ছে বড় বড় যে ডাটা সেন্টার গুলো আছে, সেই ডাটা সেন্টারে হচ্ছে এরকম বড় বড় মেমোরি থাকে। সেটা হচ্ছে কি কয়েকটা হার্ড ডিস্কের বা কয়েকটা এসএসডি সমন্বয় করে, তারপরে কয়েকটা মানে বহুত হাজার হাজার হার্ড ডিস্কের সমন্বয়ে যে পেটাবাইট ইয়োটাবাইট হয়, একটা দুইটা তো আর হয় না। তো আপনাদের হোমওয়ার্কের মধ্যে কিন্তু এটাও আছে, এই 4টা আপনাদের মুখস্থ থাকতে হবে। আমি কিন্তু আগামী ক্লাসে এই 4টা ধরবো, মুখস্থ জিজ্ঞেস করব, এটাকে মুখস্থ বলতে হবে, সবাইকে এটাকে মুখস্থ বলতে হবে। এবার আমরা আসি, আমরা যেহেতু সবচেয়ে বেশি ব্যবহার করি মেগাবাইট এবং গিগাবাইট। যেমন আমরা ফোনে যদি 2 গিগাবাইট কিনি বা 1 গিগাবাইট মানে কি 1 জিবি, ফোনে যে আমরা 1 জিবি কিনি সেটা আসলে কি? 1 জিবি মানে হচ্ছে আপনাকে 1024 মেগাবাইট দিবে কোম্পানি, আপনাকে 1024 এমবি ডাটা ব্যবহার করার সুযোগ দেবে। কিরকম? আপনি আপনার কম্পিউটার বা আপনার মোবাইলের মাধ্যমে 1024 মেগাবাইটের কোনো কিছু আপলোড করতে পারবেন অথবা ডাউনলোড করতে পারবেন। দুইটা মিললে 1024 মেগাবাইট হইলেই আপনার ডাটা শেষ হয়ে যাবে। যেমন আপনি যদি একটা ভিডিও গান দেখেন যেটা হচ্ছে 100 মেগাবাইটের, তাহলে হচ্ছে আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগবে না, আপনার মোবাইলে বা কম্পিউটারে লোড হইলেই আপনার 100 মেগাবাইট কেটে নিবে। লোড হওয়া বলতে কি বুঝাইছি? আমাদের মোবাইলে বা এই সময় দেখবেন যে ইউটিউব অন করার পরে লোড হয়ে থাকে, মানে ডাটা চলে গেলেও অনেক অংশ ভিডিও দেখা যায়, তো ওইটাই হচ্ছে লোড হয়ে থাকা। ওইরকম ভাবে লোড হয়ে থাকলেও যতটুকু লোড হয়ে থাকবে, যতটুকু এমবি লোড হয়ে থাকবে, ততটুকু এমবি আপনার মেইন ব্যালেন্স থেকে খরচ হয়ে যাবে। এবং আপনি যে এই যে গান হোক, মিউজিক হোক, ভিডিও হোক, এটাকে সার্চ দিয়ে আনছেন, এই সার্চ দিয়ে আনার জন্য আপনার আপলোড মেগাবাইট খরচ হইতে থাকে। আপনি যদি কখন কোনো জিনিস সার্চ দেন, সেই সার্চ দেওয়ার জন্য মেগাবাইট খরচ হইতে থাকে। আপনার পাশে যখন একটা পেজ ওপেন হয়, সেই পেজটা যতটুকু মেগাবাইট খরচ হয়েছে সেটাও আপনার ওই মেইন ব্যালেন্স থেকে কেটে নেবে।
এটা হচ্ছে আমাদের মেগাবাইটের হিসাব নিকাশ। আমি র্যামের হিসাবটা একটু আবার বলে দিচ্ছি। র্যামের যে সাইজগুলো হয় এটা বেসিক্যালি 512 এখন মার্কেটে পাওয়া যায় না, 1 জিবিও মার্কেটে পাওয়া যায় না সচরাচর। এখন আছে সর্বনিম্ন 2 জিবি, 4 জিবি, 8 জিবি। এখন আমরা যে কম্পিউটারগুলো বানাই এগুলো সচরাচর 8 জিবির নিচে সচরাচর কেউ বানাই না আমরা। 16 জিবি, 32 জিবি, 64 জিবি যারা হাই পারফরমেন্সের কম্পিউটার বানাইতে চায়, গেমিং কম্পিউটার বানাইতে চায়, ভিডিও এডিটিং করার জন্য বা ছবি এডিটিং করার জন্য ভালো কম্পিউটার বানাইতে চায়, তারা বেসিক্যালি 16 জিবি, 32 জিবি ব্যবহার করে। আর র্যামের যে ভার্সনগুলো আছে DDR2 এখন প্রায় বিলুপ্তির পথে। এখন বর্তমানে আমরা DDR2, 3 এবং DDR4 এই পার্সোনাল কম্পিউটারের জন্য ব্যবহার করি। DDR3 থেকে DDR4 এর পারফরমেন্স একটু বেশি, আর DDR5 এর পারফরমেন্স হচ্ছে আরো বেশি। বুঝতে পারছি? এই হচ্ছে মোট কথা আজকের ক্লাস। সামনের ক্লাসে আমরা মনিটর সম্পর্কে জানবো, প্রিন্টার সম্পর্কে জানবো এবং পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। তো এই হচ্ছে আমাদের আজকের প্রসেসর সম্পর্কে ক্লাস এবং মেমোরি কার্ড বা মেমোরি সম্পর্কে তথ্য। তো যতগুলো তথ্য দিয়েছি সেটা নিয়ে আপনারা সুন্দর করে অ্যাসাইনমেন্ট বানাইয়া ফেসবুকে আপনারা হোমওয়ার্ক জমা দিবেন। মেমোরি কার্ড সম্পর্কে ধারণা যেটা দিয়েছি সেটা নিয়েও ফেসবুকে জমা দিবেন। মৌখিক পড়াও আগামী ক্লাসে ধরবো আমি। এখন আপনারা বলেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ভাইয়া একটু এসডব্লিউটা একটু ভালো করে বুঝিয়ে দিতেন। এসডব্লিউটা একটু বুঝি নাই, এসডব্লিউটা একটু বুঝি নাই, একটু যদি বুঝিয়ে দিতেন কি কি দিব। প্রসেসর কাকে বলে, প্রসেসরের ধরন কি, কত ধরনের প্রসেসর পাওয়া যায় বাজারে, সেগুলা নিয়ে আলোচনা করবেন প্রথম। দ্বিতীয়ত হচ্ছে মেমোরি কার্ডের স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করবেন। বুঝতে পারছেন? মেমোরি কার্ডে এক বিট মানে কি, হ্যাঁ, কত বিটে 1 বাইট, কত কিলোবাইটে 1 মেগাবাইট, কত মেগাবাইটে 1 গিগাবাইট, এই টোটাল তথ্যটা সুন্দর করে সাজাই দিবেন। অবশ্যই কারোটা কপি করবেন। এটাকে ভাইয়া মেমোরি কার্ডের বলে, মানে মেমোরির হিসাব নিকাশ না? হ্যাঁ, কিভাবে মেমোরি হিসাব নিকাশ করবেন এই। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আর হাত তোলেন। প্রশ্ন না থাকলে আমরা ক্লাসটা শেষ করে দেব, ঠিক আছে? আমরা সর্বোচ্চ আগামী সপ্তাহ যাবে না, আগামী সপ্তাহ লাগবে না, তার মধ্যেই আমরা কিন্তু কম্পিউটারে প্রবেশ করব। তখন কম্পিউটারের প্র্যাকটিক্যাল নিয়ে ক্লাস করব। বুঝতে পারছি? এটার পরেই আমরা কম্পিউটার অন অফ থেকে শুরু করে কম্পিউটার ইন্টারনাল যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে কি করা হয়। বুঝতে কি পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শেষ করছি নাকি? জি ভাইয়া। আচ্ছা, সবাই তাহলে ভালো থাকবেন। আসসালামু আল্লাহ হাফেজ। আলাইকুম।